আচ্ছা, একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর কাকে বলে সেটা তোমরা সিসি 2 তে শিখেছো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা লিনিয়ার অপারেটরের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বলতে আমরা কি বুঝি। তাহলে সবার আগে যেটা জানতে হবে যে লিনিয়ার অপারেটর কাকে বলে। হুম, তো ধরো একটা ভেক্টর স্পেস আছে ভি, যার আন্ডারলাইং ফিল্ডটা হচ্ছে এফ। তো ভি থেকে ভি তে আমরা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন কনসিডার করি, অর্থাৎ এমন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যার ডোমেনটাও ভি, কো ডোমেনটাও ভি, তাহলে তাকে আমরা বলি যে ইট ইজ এ লিনিয়ার অপারেটর অন ভি। ওকে। তো এবারে তাহলে টি যদি একটা লিনিয়ার অপারেটর হয় ভি এর ওপরে, অর্থাৎ ভি থেকে ভি তে সেটা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, আর ভি তে এমন যদি একটা নন জিরো ভেক্টর থাকে আলফা, যাতে কিনা টি এর আন্ডারে আলফার ইমেজটা হচ্ছে এমনই যে সেটা আলফারই কোনো একটা স্কেলার মাল্টিপল। দেখো, টি কি করছে, টি ভি এর ভেক্টর গুলোকে ভি এর ভেক্টরই নিয়ে যাচ্ছে। তো তাহলে ভি এর কোনো একটা ভেক্টর আলফা, সেটাকে আমি যদি তুলি, তাহলে তার ইমেজটা কি হবে, ভি এরই কোনো একটা ভেক্টর। এবারে আমরা জানি যে আলফাকে তুমি যদি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করো, ধরো কোনো একটা স্কেলার সি দিয়ে গুণ করলে, তাহলে যে ভেক্টরটা পাবে সি আলফা সেটা ভিতেই থাকে। সুতরাং টি আলফা ইকুয়াল টু সি আলফা হওয়ার যে ব্যাপারটা, সেটা যে খুবই ন্যাচারাল একটা ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু সবসময় ওরকম একটা ভেক্টর নাও থাকতে পারে। হ্যাঁ, ইন জেনারেল তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা তুমি যখন এরকম লিনিয়ার ট্রান্সফরমেশন নিচ্ছ ভি থেকে ভি তে, তখন যে এরকম একটা ভেক্টর থাকবেই যে যার ইমেজটা আন্ডার টি উইল জাস্ট বি স্কেলার মাল্টিপল অফ দ্যাট ভেক্টর ইটসেলফ, এমনটা নাও হতে পারে। কিন্তু যদি থাকে, যদি এরকম একটা নন জিরো ভেক্টর থাকে যার ইমেজ আন্ডার টি অর্থাৎ টি আলফা ইজ জাস্ট স্কেলার মাল্টিপল অফ দ্যাট ভেক্টর আলফা, তাহলে আমরা সেই স্কেলারটাকে বলি যে দ্যাট ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্যাট অপারেটর টি। আর এই ভেক্টর আলফাটাকে বলি যে দ্যাট ইজ অ্যান আইগেন ভেক্টর অফ টি করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু সি। ওকে। তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা তোমরা মাথায় রেখো, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সত্যি ছিল যে এই ভেক্টরটাকে কিন্তু নন জিরো ভেক্টর হতে হবে, অর্থাৎ থিটা ভেক্টর হতে হবে। তার কারণ থিটা ভেক্টর যদি নাও তুমি, থিটা ভেক্টরের কাছে ক্ষেত্রে এই জিনিসটা সবসময় স্যাটিসফাইড হচ্ছে, তাই না? দের ইজ নাথিং স্পেশাল ইন দ্যাট। তার কারণ থিটার ইমেজ কি হবে আন্ডার এনি লিনিয়ার ট্রান্সফরমেশন, থিটার ইমেজ থিটাই হয়। সো টি অফ থিটা দ্যাট ইজ থিটা। সো ফর এনি স্কেলার সি ইউ ক্যান এক্সপ্রেস থিটা এস সি ইন্টু থিটা। সো দের ইজ নাথিং স্পেশাল ইন দ্যাট। কিন্তু যদি আলফাটা নন জিরো হয়, সেক্ষেত্রে টি আলফা ইকুয়াল টু সি আলফা হওয়ার কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এটার একটা তাৎপর্য রয়েছে, মানে অ্যাজ ইফ যেন টি অপারেশনটা আলফা ভেক্টরটার উপরে এমন ভাবে কাজ করছে যে ওটা আলফার লেন্থটাকে টু সার্টেন এক্সটেন্ট বাড়িয়ে দিচ্ছে, তুমি যদি ফিজিক্যাল ভেক্টরের কথা কল্পনা করো। তো তাহলে ফর এক্সাম্পল বলছি, ধরো আর টু, আর টু যে ভেক্টর স্পেসটা রয়েছে ওভার আর, তুমি আর টু থেকে আর টু তে একটা লিনিয়ার অপারেটর ডিফাইন করলে। হ্যাঁ, ইন সাম ওয়ে। এবারে যদি এমন হয় যে একটা নন জিরো ভেক্টর আছে আর টু তে এক্স কমা ওয়াই, যাতে কিনা টি অফ এক্স কমা ওয়াই হচ্ছে তোমার টু হোল ইন্টু এক্স কমা ওয়াই, মানে এক্স কমা ওয়াইটাকে তুমি যদি ভি নাম দাও হুইচ ইজ নন জিরো ভেক্টর, এমন হচ্ছে যে টিভি ইকুয়াল টু টু ইন্টু ভি। তো সেক্ষেত্রে আমি টুটাকে বলবো যে দ্যাট ইজ এন আইগেন ভ্যালু অফ দ্যাট অপারেটর টি, এবং সেই আইগেন ভ্যালু টু এর সাপেক্ষে টি এর একটা আইগেন ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটা এক্স কমা ওয়াই। ওকে। আচ্ছা, এখন দেখা যাক যে একটা স্কেলার সি, সেটা টি এর আইগেন ভ্যালু কখন হবে। হুম, মানে হোয়াট ইজ দ্য রিলেশন between the existence of an eigenvalue of an operator and the structure of that operator. দেখো, ডেফিনেশন অনুযায়ী তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে বাই ডেফিনেশন সি টি এর একটা আইগেন ভ্যালু হবে
যদি তুমি ভি তে একটা নন জিরো ভেক্টর থিটা খুঁজে পাও, সরি আলফা খুঁজে পাও, যার জন্য আলফার ইমেজটা হচ্ছে সি আলফা, অর্থাৎ টি অফ আলফা হচ্ছে সি আলফা, and this is an if and only if result because this is the definition of the eigenvalue of t as we have just defined. এখন দেখো এইটা ঘটে ইফ এন্ড অনলি ইফ তুমি যদি একটা আলফা খুঁজে পাও যার জন্য টি আলফা মাইনাস সি আলফা ইজ থিটা, সি আলফাটাকে বাঁদিকে নিয়ে এসেছি। ওকে, এখন টি আলফা মাইনাস সি আলফা ইজ থিটা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে দেখো সি আলফাটাকে আমি লিখতে পারি সি ইন্টু আই অফ আলফা, where I is the identity operator on V. Identity operator takes every vector to itself. So alpha can be written as I of alpha. So C alpha can be written as C into I of alpha. তাহলে C আলফাটাকে আমি লিখতে পারি C into I of alpha. So T alpha minus C alpha কে আমি লিখতে পারি যে it is T minus Ci of alpha. So such a vector alpha, a non-zero vector alpha exists for which T alpha equal to C alpha if and only if a non-zero vector alpha exists for which t minus ci of alpha is theta. এখানে দেখো t minus ci টা কিন্তু একটা অপারেটর, দুটো অপারেটর দিয়ে এটা তৈরি হয়েছে, অপারেটর অন v, তার কারণ i টাও একটা অপারেটর অন v, t টাও একটা অপারেটর অন v। তো i কে c দিয়ে গুণ করে তুমি আরেকটা অপারেটর পেয়েছো ci which is also an operator on v। এবার t is an operator on v and ci is an operator on v, so adding them বা সাবট্রাক্টিং দেম গিভস ইউ অ্যান অপারেটর অন ভি। তার কারণ আমরা দেখেছি যে যেকোনো ভি যেকোনো ডাব্লুর জন্য তুমি ভি থেকে ডাব্লুতে যত রকম ভাবে লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করতে পারো তাদের সেটটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। সো ইন পার্টিকুলার ভি থেকে ভি তে যে অপারেটর গুলো আছে তাদের কালেকশনটাকেও তুমি একটা ভেক্টর স্পেস স্ট্রাকচার দিতে পারো। তার মানে সেরকম দুটো অপারেটরকে অ্যাড করে তুমি ওরকমই একটা অপারেটর পাবে। সো টি এবং সিআই দুটোই যখন ভি এর উপর ডিফাইন্ড একটা অপারেটর, দুটো অপারেটর, সো টি মাইনাস সিআই ইজ অলসো অ্যান অপারেটর অন ভি। ওকে, তাহলে আমরা দেখো কিসে পৌঁছালাম, সি ইজ অ্যান আইগেন ভ্যালু অফ টি ইফ এন্ড অনলি ইফ ইউ হ্যাভ এ নন জিরো ভেক্টর আলফা ইন ভি সাচ দ্যাট টি মাইনাস সিআই অফ আলফা ইকুয়াল টু থিটা, অর্থাৎ টি মাইনাস সিআই এই অপারেটরটা আলফাকে থিটাতে নিয়ে যাচ্ছে। তার মানে আলফাটা কোথায় রয়েছে, এই অপারেটরটার কার্নেলে রয়েছে। এখন আলফাটা কিরকম অপারেটর, কিরকম ভেক্টর, আলফাটা হচ্ছে একটা নন জিরো ভেক্টর। তাহলে এই যে অপারেটরটা রয়েছে এই অপারেটরটার কার্নেলে কিন্তু একটা নন জিরো ভেক্টর রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ইনজেক্টিভ অপারেটর নয়। তার কারণ এটা যদি বাইজেক্টিভ বা ইনজেক্টিভ অপারেটর হতো তাহলে তার কার্নেলে শুধুমাত্র থিটা থাকতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর কার্নেলে একটা নন জিরো ভেক্টর আলফা আছে। So this happens if and only if this operator is a non-invertible operator. তাহলে দেখো আমি পেলাম যে C is an eigenvalue of T if and only if T minus Ci is a non-invertible operator. তাহলে বুঝতে পারছো যে কোনো একটা পার্টিকুলার স্কেলার ধরো 5 T এর আইগেনভ্যালু হবে কি হবে না সেটা দেখার জন্য তোমাকে যেটা চেক করতে হবে যে T minus 5 এই অপারেটরটা ইনভার্টেবল নাকি ইনভার্টেবল নয়। যদি সেটা ইনভার্টেবল হয় তাহলে 5টা আইগেন ভ্যালু নয়, আর যদি নন ইনভার্টেবল হয় তাহলে 5টা আইগেন ভ্যালু। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো যে ধরো তুমি ভি তে কোনো একটা অর্ডার বেসিস নিয়ে নিয়েছো বিটা, এবার তুমি ভি এর উপর ডিফাইন দুখানা লিনিয়ার অপারেটর নিলে, একটা হচ্ছে টি1 একটা হচ্ছে টি2। তো আমরা জানি যে কোনো লিনিয়ার অপারেটর তুমি যদি নাও ওই ভি এর একটা অর্ডার বেসিসের সাপেক্ষে তুমি তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা লিখে ফেলতে পারো। হ্যাঁ, মনে করো দেখো ইন জেনারেল কি ছিল, ধরো ভি একটা ভেক্টর স্পেস ডাব্লিউ একটা ভেক্টর স্পেস, তো ভি থেকে ডাব্লিউ তে যখন লিনিয়ার ট্রান্সফরমেশন নিচ্ছ তুমি ভি এর একটা অর্ডার বেসিস আর ডাব্লিউর একটা অর্ডার বেসিস এদের সাপেক্ষে তার ম্যাট্রিক্সটাকে লিখে ফেলতে পারছো। এবার লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে কি হচ্ছে ডোমেনটাও ভি কোডোমেনটাও ভি, সুতরাং উই ক্যান ওয়ার্ক উইথ দ্য সেম অর্ডার বেসিস। তার কারণ কোনো একটা ভি এর অর্ডার বেসিস আমি যদি বেছে নিই আমি ডোমেনের অর্ডার বেসিস হিসেবে ওটাকে নিতে পারি, কোডোমেনের অর্ডার বেসিস হিসেবেও ওটাকেই নিতে পারি। সো ইনস্টেড অফ টু অর্ডার বেসিস আই ক্যান ওয়ার্ক উইথ এ সিঙ্গেল অর্ডার বেসিস। ওকে, তো আমি যেটা করব এই যে দুখানা লিনিয়ার অপারেটর নিয়েছি টি1 এবং টি2 তাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বার করে নেব উইথ রেসপেক্ট টু দিস অর্ডার বেসিস বিটা। ওকে, দিস অর্ডার বেসিস বিটা, তাহলে তার জন্য টি1 এর একটা ম্যাট্রিক্স পাবো which is written as টি1 ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা, আর টি2 এর একটা ম্যাট্রিক্স পাবো যেটাকে আমরা এইভাবে লিখছি টি2's ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা। এবার দেখো যেটা আমি বললাম যে ভি থেকে ভি তে সমস্ত লিনিয়ার অপারেটরের সেটটা তাকে একটা ভেক্টর স্পেস স্ট্রাকচার দেওয়া যায়, সুতরাং এই দুটোকে তুমি যদি অ্যাড করো দ্যাট উইল অলসো গিভ ইউ এ লিনিয়ার অপারেটর ফ্রম ভি টু ভি।
সো আই এম কলিং দ্যাট লিনিয়ার অপারেটর অ্যাজ টি1 প্লাস টি2। এবার এই যে নতুন অপারেটরটা পেলাম টি1 প্লাস টি2 অন ভি, তারও তো একটা ম্যাট্রিক্স থাকবে উইথ রেসপেক্ট টু দিস সেম অর্ডার্ড বেসিস বিটা। এবার উই ক্যান ইজিলি প্রুভ, উই হ্যাড অ্যাকচুয়ালি সিন দিস ইন সিসি 10, যে টি1 প্লাস টি2 এই অপারেটরটার ম্যাট্রিক্সটা কি হবে উইথ রেসপেক্ট টু দিস বিটা? দিস উইল বি সিম্পলি দ্য সাম অফ দিস টু ম্যাট্রিক্সেস। অর্থাৎ টি1 প্লাস টি2 ম্যাট্রিক্স উইল বি ইকুয়াল টু টি1 এর ম্যাট্রিক্স প্লাস টি2 ম্যাট্রিক্স। খেয়াল রেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সই কিন্তু আমরা বিটার সাপেক্ষে নিচ্ছি। তো তাহলে এই রেজাল্টটাকে আমরা যদি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এই অপারেটরটার ক্ষেত্রে, এখানে আমরা টিটাকে যদি টি1 ধরি আর মাইনাস সিআইটাকে যদি টি2 ধরি, তাহলে এর ম্যাট্রিক্সটা কি হবে উইথ রেসপেক্ট টু এনি বিটা অন ভি? সেটা হবে সিম্পলি টি এর ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা মাইনাস সিআই এর ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা। এবার সিআই এর ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা মানে আই ক্যান টেক সি আউটসাইড, so it will be c into the matrix of I with respect to beta. Okay. তো আমরা জানি যে ডাইমেনশন ভি যদি n হয়, আইডেন্টিটি অপারেটরের ম্যাট্রিক্স সব সময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তুমি যে বিটাই নাও না কেন, no matter what ordered basis you take, the identity matrix the matrix of the identity operator will always be the identity matrix. You can easily check it. Okay, so dimension যদি n হয়, this will be the n by n identity matrix in. So I can simply write in here. So this is the matrix of t with respect to beta minus cin. এবার এই ম্যাট্রিক্সটাকে আমি যদি তাহলে a নাম দিই, তাহলে এই অপারেটরটার ম্যাট্রিক্স কি হচ্ছে a minus cin. ওকে, তাহলে t এর ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা যদি a হয়, তাহলে t minus ci এর ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা দ্যাট উইল বি a minus cin. এখন দেখো এই অপারেটরটা আমরা দেখেছিলাম যে কোনো একটা অপারেটর সেটা ইনভার্টিবল অপারেটর হয় ইফ এন্ড অনলি ইফ তার ম্যাট্রিক্সটা যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়। সো দিস অপারেটর t minus ci will be invertible if and only if its matrix representation with respect to any ordered basis is invertible. তার মানে সোজা কথা হলো t minus ci অপারেটরটা ইনভার্টিবল if and only if a minus cin ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। তাহলে উল্টোটাও সত্যি, অর্থাৎ t minus ci is non invertible if and only if এই a minus cin ম্যাট্রিক্সটা যদি নন ইনভার্টিবল হয়। এখন a minus cin is a square matrix, so we can consider its determinant. তো তাহলে সেটা নন ইনভার্টিবল কখন হবে? if and only if তার ডিটারমিনেন্টটা যদি 0 হয়। ওকে, তাহলে t minus ci is non invertible if and only if the matrix a minus cin is a non invertible matrix, which happens if and only if its determinant is 0. এখন determinant of a minus cin equal to 0 মানে কি? c is a root of this equation, determinant of a minus xin equal to 0. This is if and only if determinant of a minus cin equal to 0 if and only if c is a root of this equation. এখন তোমরা জানো এই ইকুয়েশনটাকে আমরা বলি a ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো c becomes a root of the characteristic equation of a. তাহলে t minus ci is non invertible if and only if c is a root of the characteristic equation of the matrix of t with respect to any ordered basis. আবার আমরা দেখেছি this is a necessary and sufficient condition for c to be an eigenvalue of t. তাহলে আমরা দুটোকে কম্বাইন করে যেটা বলতে পারি যে c is an eigenvalue of t if and only if c is a root of the characteristic equation of the matrix of t with respect to an ordered basis beta. হ্যাঁ, যেটাকে আমরা এখানে যে ম্যাট্রিক্সটাকে a দিয়ে বলছি। ওকে, তাহলে আইগেন ভ্যালু মানেই হলো কোনো একটা অপারেটরের আইগেন ভ্যালু ঠিক সেগুলোই হবে যেটা হচ্ছে ওই অপারেটরটার ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট। এবার এখানে একটা হয়তো জিনিস তোমাদের প্রবলেমেটিক মনে হতে পারে যে যেভাবে আমরা স্ট্রাকচারটা দেখেছি এই তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে, সেখানে আমরা দেখেছিলাম যে একটা পার্টিকুলার লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে এই বিটাটাকে যদি চেঞ্জ করে দিই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ডিফারেন্ট অর্ডার বেসিসের জন্য আমরা ডিফারেন্ট ম্যাট্রিক্স পাবো ফর দ্য সেম লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার তাহলে আমরা কি করে বুঝবো যে কোন বিটাটার জন্য আমরা সেই ম্যাট্রিক্সটা পাবো যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন গুলো আমাকে টি এর আইগেন ভ্যালু দেবে? কারণ আমি তো এখানে একটা পার্টিকুলার বিটা নিয়ে নিয়েছি, তাই না? সো এই জিনিসটা হয়তো তোমাদের মনে একটা খটকা লাগতে পারে, বাট ফরচুনেটলি এনাফ এটা কোনো প্রবলেম নয়। তার কারণ হ্যাঁ, একথা সত্যি যে তুমি যদি দুটো অর্ডার বেসিস নাও বিটা 1 আর বিটা 2 সেই অফ ভি,
সেই বিটা ওয়ান এবং বিটা টুর জন্য তুমি টি এর মেট্রিক্স আলাদা আলাদা পাবে। ইউ উইল গেট এ মেট্রিক্স ফর matrix of t for beta 1 and you will get another different matrix of t for beta 2। কিন্তু এই ম্যাট্রিক্স দুটো ডিফারেন্ট হলেও এদের মধ্যে একটা কানেকশন আছে, তারা ডিফারেন্ট হলেও তারা সিমিলার। কি সেন্সে সিমিলার? এই সেন্সে সিমিলার যে ম্যাট্রিক্স এর অর্থে আমরা যখন দুটো ম্যাট্রিক্সকে আমরা সিমিলার বলি তার মানে হলো এই যে ধরো একটা ম্যাট্রিক্স এ আছে একটা ম্যাট্রিক্স বি আছে অফ দ্য সেম অর্ডার, তো সেক্ষেত্রে আমরা এ এবং বি কে সিমিলার বলবো যদি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি খুঁজে পাও যার জন্য এ হচ্ছে পি ইনভার্স বিপি। ওকে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে বাঁদিকে পি ইনভার্স দিয়ে আর ডান দিকে পি দিয়ে গুণ করে দিলে তুমি আরেকটা ম্যাট্রিক্স পেয়ে যাবে। এটা যদি হয় তখন তাদেরকে আমরা সিমিলার বলি। এবার প্রুফ করা যায় যে তুমি যদি দুটো ডিফারেন্ট অর্ডার বেসিসের সাপেক্ষে সেম লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দুটো দেখো, তাহলে তার থেকে যে দুটো ম্যাট্রিক্স পাবে তারা কিন্তু সিমিলার হবে। অর্থাৎ টি বিটা ওয়ান এবং টি বিটা টুর জন্য তুমি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি পাবে যার জন্য টি বিটা টু উইল বি ইকুয়াল টু পি ইনভার্স ইন্টু টি বিটা ওয়ান ইন্টু পি। তো সুতরাং আলাদা আলাদা বেসিস নিলেও তুমি আলাদা আলাদা ম্যাট্রিক্স হয়তো পাচ্ছ কিন্তু তারা সিমিলার ম্যাট্রিক্স। আর তার সুবিধাটা এটার হওয়ার সুবিধাটা কি, এটা আমাদের কিভাবে এই ক্ষেত্রে অসুবিধা থেকে আমাদেরকে বাঁচাচ্ছে, সেটা হলো এই যে সিমিলার ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কিন্তু সেম হয়। দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয় অর্থাৎ এইরকম একটা রিলেশন দ্বারা রিলেটেড হয় তাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কিন্তু সেম হয়। সে প্রুফটায় আসছি কেন সেম, পরে আসছি কেন সেম হয়, কিন্তু এটুকু তোমরা জেনে রেখে দাও যে দুটো সিমিলার ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কিন্তু সেম। তো তাহলে তুমি টি বিটা ওয়ান এর জন্য যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবে টি বিটা টু এর জন্য ঠিক সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনই পাবে। আর দুটোর জন্যই যদি সেম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাও তাদের রুটগুলোও সেম। সুতরাং টি বিটা ওয়ান এর জন্য যে যে রুটগুলো পাচ্ছ তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের জন্য টি বিটা টু এর জন্য ঠিক সেই রুটগুলোই পাবে ফর ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো তার মানে কি টি বিটা ওয়ান থেকেও তুমি যে আইগেন ভ্যালু গুলো পাচ্ছ টি বিটা টু থেকেও তুমি এক্স্যাক্টলি ঠিক সেই আইগেন ভ্যালু গুলোই পাবে। সো নো ম্যাটার হোয়াট অর্ডার বেসিস ইউ টেক তুমি সেই অর্ডার বেসিস নিয়েই ম্যাট্রিক্সে কাজ করতে পারো এবং জাস্ট তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলো কনসিডার করতে পারো, কোনো প্রবলেম হবে না। তোমার কোনো চিন্তা করার দরকার নেই যে কোন অর্ডার বেসিসটা নিয়ে কাজ করবো। এনি অর্ডার বেসিস উইল ডু, যে কোনো একটা অর্ডার বেসিস নিয়ে কাজ করলেই হবে। তুমি যে কোনো একটা অর্ডার বেসিস নাও, সেই অর্ডার বেসিসের সাপেক্ষে টি এর ম্যাট্রিক্সটাকে বার করো, সেই ম্যাট্রিক্সটার নাম দাও ধরো এ, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ক্যালকুলেট করো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটটা বার করো, সেগুলোই হবে টি এর আইগেন ভ্যালু। সুতরাং তুমি যে বিটাই নাও না কেন ইউ উইল গেট দ্য সেম আইগেন ভ্যালুস। ওকে, সো দের ইজ নো প্রবলেম রিগার্ডিং দ্যাট। আচ্ছা, এবারে তাহলে ছোট্ট করে প্রুফটায় আসি যে কেন দুটো সিমিলার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম হয়। আচ্ছা, ধরো এ আর বি দুটো সিমিলার ম্যাট্রিক্স, একটা এ একটা বি, তাহলে আমি কি বললাম যে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি পাবে যার জন্য বি হচ্ছে পি ইনভার্স এপি। এখন দেখো বি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি, ডিটারমিনেন্ট অফ এক্স আই মাইনাস বি, হ্যাঁ, বা ডিটারমিনেন্ট অফ বি মাইনাস এক্স আইও লেখে অনেকে, বাট সেক্ষেত্রে মাইনাস ওয়ানের একটা তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো ইন হোয়াট এভার ওয়ে সিন্স ইউ আর ইকুয়েটিং ইট উইথ জিরো it does not matter whether you are taking b minus xi or xi minus b. So I am writing like this. And what is the characteristic equation of a? Characteristic equation of a হচ্ছে determinant of xi minus a. আমি দেখাবো এই দুটো সমান। আচ্ছা দেখো সেটা কিভাবে দেখাচ্ছি। আমি b এর জায়গায় p inverse ap লিখে দিচ্ছি since b is equal to p inverse ap. So determinant of xi minus b is determinant of xi minus p inverse of ap. আচ্ছা, এই পুরো জিনিসটা থেকে আমি যেটা করতে পারি এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, x ইন্টু আই এটাকে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি পি ইনভার্স এক্স আই ইন্টু পি, তাই না? বিকজ এক্স ইজ এ স্কেলার, সো এক্স আই মানে হচ্ছে এক্স ইন্টু আই। তাহলে পি ইনভার্স এক্স আই ইন্টু পি আমি যদি করি এক্সটা বাইরে চলে যাবে, ভেতরে থাকবে পি ইনভার্স আই ইন্টু পি। পি ইনভার্স ইন্টু আই হচ্ছে পি ইনভার্স আর তার সঙ্গে পি আছে, সো পি ইনভার্স ইন্টু পি উইচ গিভস ইউ আইডেন্টিটি। ওকে, সো এক্স আই থাকছে। সো এক্স আই কে তুমি বাদিক থেকে পি ইনভার্স আর ডান দিক থেকে পি দিয়ে গুণ করলে সেটা xi থাকছে। সো আই ক্যান রাইট xi as p inverse xi into p. So this is p inverse xi into p minus p inverse ap. তাহলে আমি বাদিক থেকে p inverse আর ডান দিক থেকে p টা যদি কমন নিই ভেতরে যেটা পড়ে থাকবে xi minus a. So this is the determinant of product of three matrices. One is p inverse, another is xi minus a, another is p. এবার আমরা জানি যে তিনটে ম্যাট্রিক্সের যখন প্রোডাক্ট নিচ্ছ তাদের ডিটারমিনেন্টটা কি হয়,
determinant of the first matrix into determinant of the second matrix into determinant of the third matrix. So this is determinant of P inverse into determinant of xi minus a into determinant of P. এখন আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স কি হবে, দিস উইল সিম্পলি বি 1 বাই ডিটারমিনেন্ট অফ পি, তাই না? দিস ইজ এ নোন রেজাল্ট। তাহলে 1 বাই ডিটারমিনেন্ট অফ পি আর এখানে ডিটারমিনেন্ট অফ পি দে গেট ক্যান্সেলড, and of course this is non-zero because p is invertible, so you are left with determinant of xi minus a. Okay, so determinant of xi minus b is equal to determinant of xi minus a, and hence b and a have the same characteristic equation, and hence they have the same root. তো যাই হোক, এইটা থেকে তাহলে তোমরা বুঝতে পারছো যে এখন তাহলে আমরা যেটা বলতে পারি যে উই ক্যান টক অফ দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ টি বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ টি। এতক্ষণ পর্যন্ত একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছিলাম, এখন কিন্তু আমি একটা অপারেটরের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা অপারেটরের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কথা বলতে পারি। তার কারণ আমি সিম্পলি কি করব, ওই অপারেটরটাকে যে কোনো অর্ডার বেসিসের সাপেক্ষে তার ম্যাট্রিক্সটাকে বার করব, এবং সেই ম্যাট্রিক্সটারই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হলো ওই অপারেটরটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, বা ওই ম্যাট্রিক্সটারই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো ওই অপারেটরটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং আমি এইমাত্র দেখালাম যে যে কোনো অর্ডার বেসিস তুমি নাও না কেন, ইউ উইল গেট দ্য সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা সেম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা, এবারে যে জিনিসটা বলবো which will actually take us in the threshold of the concept of diagonalizability, এরপরেই আমি diagonalizability জিনিসটায় আসবো। সেটা হচ্ছে যে ধরো ভি যদি এমন একটা ভেক্টর স্পেস হয় যে, এবং টি যদি তার উপর ডিফাইন্ড এমন একটা লিনিয়ার অপারেটর হয় যে তুমি ভি তে একটা বেসিস খুঁজে পাবে যে বেসিসের প্রত্যেকটা ভেক্টর হচ্ছে টি এর এক একটা আইগেন ভেক্টর, সেক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটে দেখা যাক কি ঘটছে। তো ধরো ভি তে একটা বেসিস আছে স্টাইলাইজড বিটা, যার এলিমেন্ট গুলো হচ্ছে ভি1 ভি2 ভিএন, তার মানে ভি এর ডাইমেনশন এন ধরে নিচ্ছি, এবং এই ভি1 ভি2 ভিএন প্রত্যেকটাই হচ্ছে টি এর এক একটা আইগেন ভেক্টর corresponding to some eigenvalues। ধরে নাও ভি1 টা হচ্ছে an eigenvector of t corresponding to c1, ভি2 টা হচ্ছে eigenvector of t corresponding to c2, এরকম করে করে vn টা হচ্ছে eigenvector of t corresponding to cn। ওকে, এবারে c1 c2 cn গুলো আলাদা নাও হতে পারে, দে ক্যান বি সেম থিংস, দে ক্যান বি রিপিটেড। হ্যাঁ, সবকটা যে একেবারে ডিস্টিংক্ট সেটা নাও হতে পারে, বাট যাই হোক, তাহলে vi টা হচ্ছে ci এর করসপন্ডিং আইগেনভেক্টর অফ t। তার মানে কি, t of vi equal to ci vi for every i, t v1 is c1 v1, t v2 is c2 v2, এরকম করে করে t vn is cn vn। তো এবারে তাহলে এই বেসিসটার সাপেক্ষে আমি যদি টি এর ম্যাট্রিক্সটা নিই, সেটা কি হবে? আমাকে কি করতে হবে, ফার্স্টে v1 এর ইমেজটাকে দেখতে হবে, অর্থাৎ টি v1 সেটা v এরই একটা এলিমেন্ট হবে। এবার সেটাকে আমি যখন v1 v2 vn এর সাপেক্ষে লিখবো, তার যে ইউনিক কোঅর্ডিনেটটা পাবো সেটা হবে আমার ওই ম্যাট্রিক্সটার ফার্স্ট কলম। সিমিলারলি আমি যখন টি v2 নেব, v2 ইমেজটা দেখবো, এবং টি v2 টাকে যখন v1 v2 vn এর সাপেক্ষে লিখবো ইউনিকলি ইন দ্য অর্ডার v1 v2 vn, এটা অবশ্যই একটা অর্ডার বেসিস হিসেবে নিতে হবে, then that column, that coordinate will be the second column of the matrix। এরকম করে ফাইনালি টি vn যখন নেব, টি vn এর যেটা কোঅর্ডিনেট with respect to v1 v2 vn, that will be the last column বা nth column of the matrix of t with respect to beta। এখন দেখো টি v1 কি, টি v1 আমি একটু আগে বললাম c1 v1, so when I am writing it as a linear combination of v1 v2 vn, this is how I am writing it, c1 v1 plus 0 into v2 plus 0 into v3 এরকম করে করে 0 into vn, তাই না? তাহলে ফার্স্ট কলমটার কোঅর্ডিনেট কি হলো, c1 0 0 0 0 0, so this is the first column c1 0 0 0 0 0। আচ্ছা, tv2 দেখো, tv2 is c2 v2, so we can write it 0 into v1 plus c2 into v2 plus 0 into v3 এরকম করে করে 0 into vn, so what is the coordinate, 0 c2 0 0 0 0 0, so this is the second column 0 c2 0 0 0 0 0। এরকম করে ফাইনালি tvn টা কি, tvn টা হচ্ছে cn vn, so I can write that as 0 into v1 plus 0 into v2 এরকম করে করে cn vn, so the coordinate is 0 0 0 0 0 0 0 last cn, so this is the last column, so the matrix you are getting is in this form। এটা কি, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার কারণ একমাত্র এই ডায়াগোনাল এন্ট্রি গুলো ছাড়া বাকি সব জিরো। হ্যাঁ, ডায়াগোনাল এন্ট্রি গুলো হয়তো জিরো হতে পারে, সেটা আমার জানা নেই, বাট দে আর সামথিং, we are not considering them specifically, but the off diagonal elements all of them are zero, ডায়াগোনাল ছাড়া যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা সবকটা জিরো, so this is a diagonal matrix।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমি যদি এমন একটা অর্ডার বেসিস খুঁজে পাই ভি এর, যার প্রত্যেকটা ভেক্টর হচ্ছে টি এর সাপেক্ষে একটা আইগেন ভেক্টর, তাহলে সেই বেসিসটার সাপেক্ষে, সেই অর্ডার বেসিসটার সাপেক্ষে টি এর ম্যাট্রিক্সটা হয়ে যায় একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন এই ঘটনাটা যদি ঘটে, তাহলে টি কে বলি যে আমরা, যে টি ইজ আ ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটর। অর্থাৎ ইফ দেয়ার এক্সিস্ট সাম অর্ডার বেসিস বিটা যার সাপেক্ষে টি এর ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা টি কে বলবো ইটস আ ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটর। আর যদি এরকম বেসিস আমরা খুঁজে না পাই যার সাপেক্ষে টি কে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি, সেক্ষেত্রে আমরা টি কে বলবো যে ইট ইজ নট এ ডায়াগোনালাইজেবল অপারেটর। আচ্ছা, আমরা দেখবো নেক্সট ক্লাসগুলোতে যে the following are equivalent. These are some equivalent conditions বা equivalent representations of a diagonalizable linear operator. সেগুলো কি? যে T is diagonalizable if and only if V has an ordered basis বা basis অর্ডারটা তুমি যদি জাস্ট ডিসরিগার্ড করো, consisting only of eigenvectors of T. একটা দিক আমি এক্ষুনি দেখালাম কেন ঘটছে, উল্টো দিকটাও কিন্তু ঘটে। খুব ন্যাচারালি তোমরা বুঝতে পারছো, but we will discuss it. So T is diagonalizable if and only if V has an ordered basis consisting only of eigenvectors of T. And that happens if and only if this third condition is satisfied. What is this third condition? যে T এর সাপেক্ষে তুমি তো অনেকগুলো আইগেন ভ্যালু পাচ্ছ, তার মধ্যে হয়তো কিছু রিপিটেশনও থাকতে পারে, সেম আইগেন ভ্যালু হয়তো রিপিটেড হলো। তো তুমি যদি ডিস্টিংক্ট আইগেন ভ্যালু গুলো নিয়ে নাও, তো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু গুলো যদি C1 C2 CK হয়, আর ওই C1 C2 CK এর আইগেন স্পেস গুলো যদি যথাক্রমে E1 E2 EK হয়, আইগেন স্পেস কাকে বলে তোমরা জানো, যে C1 এর রেসপেক্টে সেট অফ অল আইগেন ভেক্টরস তুমি যদি নিয়ে নাও আর তার সাথে যদি তুমি থিটাটাকে অ্যাড করে দাও, তাহলে সেই সেট অফ ভেক্টরসটাকে আমি বলছি C1 এর আইগেন স্পেস। হ্যাঁ, দ্যাট বিকামস আ সাবস্পেস অফ ভি। হ্যাঁ, সো সেট অফ অল আইগেন ভেক্টরস করসপন্ডিং টু C1 প্লাস থিটা, এটা হচ্ছে আইগেন স্পেস অফ C1। সিমিলারলি C2 এর আইগেন স্পেস কোনটা? সেট অফ অল আইগেন ভেক্টরস অফ T করসপন্ডিং টু C2 এন্ড দ্য থিটা ভেক্টর। থিটাটাকে অ্যাড করছি সাবস্পেস করার জন্য। হ্যাঁ, থিটাটাকে তো আমরা আইগেন ভেক্টর হিসেবে নিই না। তো যাই হোক, তাহলে প্রতি কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালুর সাপেক্ষে তুমি যদি এই সেটটাকে নাও, সেটা একটা সাবস্পেস ফর্ম করে, এবং আগের দিনের ভিডিওতেই তোমরা দেখেছো যে সেটাকে আমরা আইগেন স্পেস বলি। তো যাই হোক, তাহলে C1 C2 CK যদি কে খানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হয়, মানে দিজ আর দ্য ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস, এছাড়া আর কোনো আইগেন ভ্যালু নেই টি এর ডিস্টিংক্ট, অল অফ দেম আর ডিফারেন্ট, এবং তাদের করসপন্ডিং আইগেন স্পেস গুলো যথাক্রমে E1 E2 EK যদি হয়, then T is diagonalizable if and only if V is a direct sum of E1 E2 E3 and EK. ওকে, অর্থাৎ E1 E2 EK এদের লিনিয়ার সাম হিসেবে তুমি ভিটাকে লিখতে পারবে, এবং শুধু তাই নয়, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। E1 এর সঙ্গে E2 কোনো কমন নেই, E2 এর সঙ্গে E3 কোনো কমন নেই, এক্সেপ্ট থিটা। থিটাটাই শুধু তাদের মধ্যে কমন। We can say something more in fact, but I'm not going into that, but you know what a direct sum is. So basically তারা যেটা হচ্ছে যে এই আইগেন স্পেস গুলো তুমি যদি থিটাটাকে বাদ দাও, আইগেন স্পেসের অংশগুলো ভিটাকে পার্টিশন করে ফেলছে। You can partition the V, the vector space V into certain eigenspaces corresponding to the distinct eigenvalues, যে আইগেন স্পেস গুলোর মধ্যে কমন হচ্ছে একমাত্র থিটা। সুতরাং তুমি বলতে পারো ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ E1 প্লাস ডাইমেনশন অফ E2 প্লাস ডাইমেনশন অফ E3 প্লাস ডাইমেনশন অফ EK. So this is an if and only if condition for T to be diagonalizable. কেন হচ্ছে we will see in the next lectures.